এই যে মুক্তিযুদ্ধে গেলাম কেন? মরতে গিয়েছিল। পাকিস্তানিরা আমাদেরকে স্লেভের মতো দেখতো। আমরা যে 9 মাসে মুক্ত হবে এমন কোনো গ্যারান্টি ছিল না। হুমায়ুন আহমেদ আর জুয়েলাইস আর কোনোদিন এই বাংলাদেশের টেলিভিশন চোখ পাড়াবে না। আমি তো সম্মাননা পাওয়ার জন্য কোনো কাজ করি না, আমি ভালোবাসার জন্য কাজ করি এবং আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে চাই, অন্যকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর এখন যে আমি আছি এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড লাইফ। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম এবং মুক্তিযুদ্ধের কারণেই আমি সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাচ্ছিলাম যে বাংলাদেশে অনেক ঐতিহ্য আছে। সেই জন্য আমি আমার পুরো ম্যাজিক শো আমি ওইভাবে করে সাজিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে কি আছে, এবং আমার তাতে মন ভরে গেছে, বুক ভরে গেছে, এবং দেশের মধ্যে যেটা পাচ্ছি এটা তো আমার আরো বাড়তি পাওনা। আমি শুরুতেও পেয়েছি, মাঝেও পেয়েছি, এখনো পাচ্ছি। এর চাইতে একটা মানুষের জীবনে আর কি চাওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, রবীন্দ্রনাথ এসছেন, তারপরে রবীন্দ্রনাথের পরে কে আসবেন না আসবেন সেটা পাঠকরা বিচার করবে। এসছেন না, এসছেন না, জীবনানন্দ দাশ এসছেন না, অনেক অনেকে এসছেন, অতএব আমার পরে অবশ্যই আসবেন এবং ভিন্ন ধারায় আসবেন। জীবন দাস বেঁচে থাকতে তার কোনো লেখাই ছাপা হয়নি, তাতে কি কিছু এসে যায়? অতএব এই মুহূর্তে হয়তো ওইভাবে করে আপনারা জানতে পারছেন, কিন্তু জুয়েলার্সকে ছাড়িয়ে উঠে যাবে এরকম ম্যাজিশিয়ান হবে। আসলে মিডিয়া পড়তে আমরা শুধুমাত্র কি ঘটে গেছে এই খবর জানার। বিশেষ করে আপনারা জানেন পাকিস্তানিরা আমাদেরকে স্লেভের মতো দেখতো, দাস। এই জিনিসটা আমাকে প্রচন্ড কুড়ে খেত। আর আমার শৈশব থেকে প্রচন্ড নেশা ছিল পড়ার, অতএব আমি প্রতিটি ডিটেল জানতাম পাকিস্তান কিভাবে করে আমাদেরকে একবারে রক্ত শুষে খেত। তো যার ফলে আমি গান করতাম, বাজনা করতাম, আমি লিখতাম গল্প, কবিতা, ছড়া, ছবি সবকিছু করতাম, কিন্তু মূল ব্যাপারটা ছিল দেশপ্রেম। এবং আমি যে ম্যাজিক করেছি সেটাও দেশকে ভালোবেসে। আমি ম্যাজিক করেছি, এই যে মুক্তিযুদ্ধে গেলাম কেন? মরতে গিয়েছিলাম। তখন 12 বছর ভিয়েতনামে যুদ্ধ করছে ওরা। আমরা যে 9 মাসে মুক্ত হবে এমন কোনো গ্যারান্টি ছিল না, অতএব আমরা মরতেই গিয়েছিলাম। আমার পরবর্তী জেনারেশন, তারা না পারে তার পরবর্তী জেনারেশন আসবে, কিন্তু আমরা একদিন স্বাধীন হবই। যুদ্ধ যখন একবার লেগে গেছে ওরা কিছুতেই আমাদেরকে আর পরাজিত করে রাখতে পারবে না, এই সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম। আমি মরে যেতে পারতাম কিন্তু দেশ স্বাধীন না। এই ব্যাপারটা পিপলের মধ্যে পুরোটাই আছে, আমি টের পাই। তো আমি আমার এলাকায় আমাকে যখন মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা হয়েছিল, আমি এখানে জাতীয় স্টেডিয়ামে যখন শো করেছিলাম তখন এইখানে দর্শক ধরে সম্ভবত 70,000, কিন্তু যেহেতু আমি তখন অনেক প্রিয় ছিলাম সবার, এখানে 1 লাখের উপরে দর্শক এসেছে, কিন্তু একটা স্টেডিয়ামে। এইবার চিন্তা করে দেখেন, আমাকে যখন গ্রামে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেইখানে 1,30,000-এরও বেশি লোক এসছে। পিরোজপুর দর্পণ নামে একটা পত্রিকা এসছে, সেখানে ছেপেছে যে তাদের হিসেবে 1,30,000-এর বেশি মানুষ এসছে। মানে ঘরের চালে, গাছের ডালে, সর্বত্র মানুষ আর মানুষ। এই যে ভালোবাসা,
এর কোনো অমূল্য অমূল্য না। আমি মুক্তিযুদ্ধের পরে যে ফিরে আসব এটার কোনো নিশ্চয়তা ছিলই না, কারণ আমার সঙ্গের বন্ধুরা একদম লিটারেলি পতঙ্গের মতো মরেছে। কারণ আমরা যখন যুদ্ধ শুরু করেছি একদম শুরুতে তখন আমাদের কারোই ট্রেনিং ছিল না। আমার একটু চালা ছিল, আমার বন্ধু ছিল মেজর জিয়া, যে সুন্দরবনে যুদ্ধ করেছে, ও আমার এক ক্লাসমেট ছিল। তো আমরা ওই টার্গেট প্র্যাকটিস ছিল আমার। তো আমার হাতের টিপ ছিল খুব ভালো। আমার মনে হয় এখন আমাকে বন্ধুকে দিলে আমি একদম টু দ্য পয়েন্ট লাগাতে, একদম সেন্টার লাগিয়ে দিতে পারবো, একটু হাতে এদিক ওদিক হবে না। যেমন বাঁশিতে জানেন তো যে মাত্র 6টা ছিদ্র, অথচ আমরা 3 অক্টেভ বাজাই। একটা ছিদ্রকে আমরা 4 ভাগ করে বাজাতে পারি। অর্থাৎ ওই জিনিসটা কিন্তু সমস্ত ভালো বাঁশি বাদকের থাকতে হয়। তাহলে 6টা ছিদ্র দিয়ে 3 অক্টেভ, আপনি চিন্তা করতে পারেন। তো ওই জিনিসটা আমার সেই আগে থেকেই ছিল। তো আমার টার্গেট ছিল একদম পারফেক্ট। আমার সঙ্গে সহযোদ্ধা যারা ছিল তারা আমার টার্গেট দেখে পাগল হয়ে, এবং সব বিশ্বাস করতে পারবে না, ওরা লঞ্চে করে যখন ফেরত যাচ্ছিল, মানুষ মেরে লুটপাট করে আগুন দিয়ে মেয়েদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি 1 সপ্তাহ বসে প্ল্যান করে যে ওদেরকে আমার ধরতে হবে, কারণ আমাদের 52 জন তখন ওদের হাতে মিসিং। তো ওদের তো উদ্ধার করতে হবে। আমি প্ল্যান করলাম যে ওদের যদি আমরা কয়েকজনকে ধরতে পারি জীবিত, তাহলে আমরা বন্দি বিনিময় করতে পারি। 2 জনকে জীবিত ধরে ফেলেছি, এবং শান্তি কমিটির চেয়ারম্যানকে পাঠিয়ে দিয়ে আমরা চিঠি দিয়ে পাঠিয়ে যে তোমাদের এই 2 জন আছে আমাদের কাছে, তাদের স্বাক্ষর এবং তাদের নাম, তাদের ওই ব্যাচ নাম্বার দিয়ে পাঠিয়ে দিলাম। আমার বন্ধুদের ফেরত পাঠালে তোমরা তোমাদের আর্মি পাবে। তারপরে বিকেলবেলা, সকালে পাঠিয়েছি, বিকেলবেলা সেই লঞ্চ ফিরে এলো, কান্নাকাটি, আশ্রাপ পাচ্ছি অবস্থা। কারণ তারা ওই দিনই মরে যেত, কারণ আমরা মাত্র 28 জনকে ফেরত পেয়েছিলাম 52 জনের মধ্যে। তো বুঝতে পারেন যে আর যাদের পেয়েছি তাদের কারো চোখ উপড়ে নিয়েছে, হাত পা ভেঙে টেঙে, মানে বিভৎস পরিস্থিতি। মুক্তিযুদ্ধ যারা না করেছে তারা ওই গল্প পড়ে আর সিনেমা দেখে কিছুই বুঝতে পারে না, তাই শোনা যায় না। আহমেদ ছিলেন বলে আমি, আনন্দমেলা হতো না, প্রোগ্রাম অফ দ্য ইয়ার, ঈদের আনন্দমেলা, আমি এর আগে অসংখ্য আনন্দমেলায় আমি ম্যাজিক দেখেছি। আমি নিজেও আনন্দমেলা উপস্থাপন করেছি, পুরো আনন্দমেলা। হ্যাঁ, তো একবার তারা ধরলো যে আবার করতে হবে। আমি বললাম আমি একটা শর্তে করতে রাজি আছি, যদি শুধু ম্যাজিক দিয়ে রাজি থাকে তাহলে আমি। তারা রাজি হয়ে গেল। ওমা, তারা মিডিয়াকে বলল যে এবারে ঈদের আনন্দমেলা উপস্থাপন করে দিও না। আমি তো বললাম আরে আমি তো আমার ম্যাজিক শো করব, তাদেরকে কে বোঝায়? হুমায়ুন আহমেদ নিজে কিন্তু ভালো ম্যাজিক করতে পারতেন। আমি সঙ্গে সঙ্গে হুমায়ুন ভাইকে ফোন করলাম যে এইরকম পাগলামিরা করতেছে, কারণ এটা হুমায়ুন ভাই ছাড়া কেউ বুঝবে না। উনি বললেন যে শিগগির চলে আসেন, এক্ষুনি যাব। আমি বললাম এখন তো খাওয়া দাওয়া কিছু হয় না, দুপুর। বলেন না, খিদে পেটে যুদ্ধটা জমবে ভালো, আমার রাগ এখন চড়েছে, এই রাগ থাকতে থাকতে যেতে হবে।
আমি তাকে নিয়ে চলে গেলাম এবং টেলিভিশনে গিয়ে ওমা টেলিভিশনে পৌঁছার পথে সে দেখি তার চুল টেনে টেনে খাড়া করছে। আমি বলি এ কী করছে? বলে যে এ করবো, যুদ্ধের অ্যাক্টিং করতে যাব, যুদ্ধের এ লাগবে না, মেকআপ লাগবে না। তারপরে টেলিভিশন প্রায় ঢুকে পড়বে, এই সময় তার জামার বুতাম টেনে ছিঁড়ে ফেললো। এই কী করছে? বলে যে রাগ আনতে হবে না, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমার রাগ কমে যাবে। তারপরে গিয়ে তো এমন খ্যাপলো এবং বলল যে যদি এইটা আনন্দমেলা জুয়েলার্সে জাদু জগৎ এই কথাটা যুক্ত না হয় তাহলে আজ থেকে জুয়েলার্সের টেলিভিশনে আসা বন্ধ হবে। শুধু জুয়েলার্সের না, হুমায়ুন আহমেদের তখন বোধহয় এইসব দিন রাত্রি যাচ্ছিল সিরিজ, ওই যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত হুমায়ুন আহমেদ আর জুয়েলার্স আর কোনো দিন এই বাংলাদেশের টেলিভিশন চৌকাট পাড়াবে না, ব্যাস।